চলমান ভারত পাকিস্তানের মধ্যে এই কূটনৈতিক উত্তেজনা এবং সবশেষ অপারেশন সিন্দুরের পর যেভাবে আন্তর্জাতিক মহলে ভারত এবং পাকিস্তানের সম্পর্ককে বিশ্লেষণ করা হচ্ছে, ঠিক এই রকমই একটি আবহে বাংলাদেশের পক্ষ থেকে আবারও ভারতের অত্যন্ত সংবেদনশীল সেভেন সিস্টার নিয়ে কথা বললেন এবং কথা বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের করা এই মন্তব্য ইতিমধ্যেই ভারতের সমস্ত গণমাধ্যমে প্রধান শিরোনামে জায়গা করে নিয়েছে এবং একই সঙ্গে এই বিষয়টি নিয়েও দিল্লির সাউথ ব্লকের পক্ষ থেকেও অভ্যন্তরীণভাবেও কিন্তু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য সাউথ ব্লকের পক্ষ থেকে করা হয়নি, কিন্তু ভারতের গণমাধ্যমের পক্ষ থেকে কিন্তু বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করার মতো যে বর্ণনা সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে যথারীতি প্রতিদিনকার মতো আমাদের আলোচনার সঙ্গী বিশ্লেষক সাংবাদিক বন্ধু প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। পরমাশিস খোসরায়, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে প্রথম কলকাতার আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে স্বাভাবিকভাবে আজকের প্রসঙ্গ সেভেন সিস্টার নিয়ে কেন এত সক্রিয় বাংলাদেশ। আমরা দেখেছি যে বিশেষ করে গত বছর অর্থাৎ 2024-এর 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরই বিভিন্ন বিষয়ে ভারতের ওপর চাপ প্রয়োগ করার কৌশল হিসেবে বারবারই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং এখানকার ছাত্র জনতার পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল যেটি গঠন করা হয়েছে এনসিপির পক্ষ থেকেও কিন্তু ভারত বিরোধী যে মন্তব্য সেটি কিন্তু বিভিন্ন সময় উঠে এসেছে। শুধু তাই নয়, ভারতকে বকলমে ঘুরিয়েও চাপ প্রয়োগ করার ক্ষেত্রে ভারতের অত্যন্ত সংবেদনশীল সেভেন সিস্টার বা উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের যে করিডোর চিকেন নেক সেই বিষয় নিয়ে কিন্তু বারবার করে উস্কানিমূলক মন্তব্য আমরা দেখেছি করতে। তো এ বিষয়ে গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম সফর করেন এবং চট্টগ্রাম সফর করার পর তিনি এই বিষয় নিয়ে কথা বলেন এবং কি কথা বলেন সেটি আমরা আনন্দবাজার প্রকাশিত খবরের একটু নির্যাস আমরা দেখে এসে আমরা আবার আমাদের যে বিশ্লেষক তার কাছে আমরা জানতে চাইবো। প্রিয় দর্শক, আনন্দবাজার পত্রিকায় আজকে প্রকাশিত খবরে বলা হয়েছে, শিরোনাম করা হয়েছে চট্টগ্রাম থেকে ইউনূসের মুখে আবার 7 বোন। খবরটি নয়াদিল্লি থেকে নিজস্ব সংবাদদাতার উদ্ধৃতি দিয়ে করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে ফের উঠে এলো ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য তথা সেভেন সিস্টার প্রসঙ্গ। এর আগে 7টি রাজ্যে বাণিজ্য প্রসারের ব্যাপারে মহাসাগরের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরেছিলেন তিনি। সম্প্রতি নেপালের সঙ্গে ইউনূসের বৈঠকে আবার সেভেন সিস্টার প্রসঙ্গ উঠেছে জানিয়ে আজ অর্থাৎ গতকাল চট্টগ্রামে গিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইউনূস। ভারতের জন্য বিষয়টি ঘোর অস্বস্তিক বলে মনে করা হচ্ছে। নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর ডেপুটি স্পিকারের সঙ্গে সদ্য বৈঠক করেন ইউনূস। সেখানে তিনি একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের কথা তুলে ধরেন। ইউনূসের দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, অধ্যাপক ইউনূস অভিন্ন পরিকাঠামো এবং জ্বালানি উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার তৎপরতার ওপর জোর দেন। ওই পোস্টেই উল্লেখ করা হয়েছে যে ইউনূস বলেছেন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। পোস্টের পরের লাইনে লেখা রয়েছে, সেভেন সিস্টার্স বলতে তিনি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির কথা বলেছেন। এই আবহে গতকাল চট্টগ্রাম বন্দরে গিয়ে কথা বলতে গিয়ে ইউনূসের মুখে ফের উঠে এসেছে সেভেন সিস্টার্স। আজ অর্থাৎ গতকাল চট্টগ্রাম বন্দরের নিউমানি কন্টেনার টার্মিনালের 5 নম্বর ইয়ার্ড পরিদর্শনে গিয়ে বলেছেন, এই চট্টগ্রাম বন্দর হৃৎপিণ্ড শুধু বাংলাদেশের জন্য নয়, আশেপাশের দেশগুলোর জন্য। এই বন্দরের সঙ্গে যুক্ত হলে নেপাল, ভুটান আর সেভেন সিস্টার্সও লাভবান হবে। ইউনূসের এই সক্রিয়তা রক্তচাপ বাড়িয়েছে সাউথ ব্লকে। প্রধান উপদেষ্টার আরো বক্তব্য, বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দরই হলো ভরসা। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতির জন্য যতই লাফালাফি করো কিছুই হবে না। সরকারি সূত্রের মতে, অর্থাৎ এই আনন্দবাজার পত্রিকার সরকারি সূত্রের মতে তারা বলছেন, চট্টগ্রাম বন্দরকে নিয়ে ভাষ্য তৈরি করতে পারলে স্থানীয় পর্যায়ে জনসমর্থন পাওয়া যাবে, এটা মাথায় রেখেছেন ইউনূস। এটাও আশ্চর্যের নয় যে আমেরিকার কোন সংস্থা বন্দর পুনর্গঠন ও পরিকাঠামোর তৈরির বরাত পেতে পারে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী ভাবে আমেরিকার প্রভাব বাড়াতে তা সহায়ক হতে পারে। সুতরাং চট্টগ্রাম এবং সেভেন সিস্টার্স নিয়ে ইউনূস
ইউনূসের উৎসাহকে একই সূত্রে গেঁথে নজরে রাখছে সাউথ ব্লক। রণকৌশল বিশেষজ্ঞ ব্রহ্মচেলানি বলেছেন, অর্থাৎ ভারতের একজন রণকৌশল বিশেষজ্ঞ ব্রহ্মচেলানি বলেছেন, একটা বড় খেলা হতে যাচ্ছে বলে মনে হয়। কট্টর ইসলামপন্থীদের সামনে নিয়ে আসা বাংলাদেশের এই জমানায় আমেরিকার সাহায্যে মায়ানমারের রাখাইন প্রদেশে ঢোকার করিডোর মজবুত করতে চাইছে। ভারতের উত্তর পূর্বে এই ঘটনার প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে নির্মম আরাকান সেনা দখল করে রেখেছে রাখাইন। রোহিঙ্গারা পালাচ্ছে মায়ানমারের জান্তা সরকার থেকে নয়, এই আরাকানদের হাত থেকেও। নয়াদিল্লির বক্তব্য, আরাকানদের মদত করে মায়ানমার থেকে জনতাকে হাঁটাতে ইতিমধ্যেই $400 কোটি খরচ করেছে আমেরিকা। তুমি সবটাই শুনলে। এখানে দুটো বিষয় আমি তোমাকে নজরে আনবো, সেটি হচ্ছে যে ইউনূসের এই বক্তব্য নিয়ে, এই অতি সক্রিয়তা নিয়ে সাউথ ব্লকের অন্দরে উঠেছে এবং আমাদের দেশের নিরাপত্তা বিশ্লেষক তারা বলছেন যে এই জিওপলিটিক্সে এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে চলমান সম্পর্ক রয়েছে, এর মধ্যে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা বাংলাদেশের ইসলামপন্থীদের সামনে থেকে নতুন কূটনৈতিক চালতে পারে। এবং একই সঙ্গে তুমি জানো মায়ানমারের বহুদিন ধরে যে জান্তা সরকারের সঙ্গে রাখাইন এবং আরাকানদের যে দ্বন্দ্ব, সেটাকেও ক্যাশ করতে যাচ্ছে ভারত বিরোধী শক্তি। সব মিলে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বা সেভেন সিস্টারকে নিয়ে তাদের এত সক্রিয়তা তুমি কিভাবে দেখছো? আমি বাংলাদেশ সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন তার জন্য আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে একটা ধন্যবাদ ওনার কাছে জানাতে চাই। কেন আজকে এই বিষয়টা নিয়ে যে আমরা আলোচনায় এসেছি, এই মন্তব্য বা এই বিষয়টি যদি উত্থাপন না হতো তাহলে তো আমরা আলোচনায় বসতাম না। এখন এখানে এই প্রসঙ্গে আমি বলবো যে বাংলা অভিধানে একটা শব্দ আছে সুযোগ সন্ধানী। দেখো, বিষয়টা হচ্ছে সুযোগ সন্ধানী হওয়া ভালো, কিন্তু সুযোগের অপব্যবহার তো করা ভালো নয় কি? তো যে বিষয়টি নিয়ে ভারতের একটি সামান্য দৈনিক বাংলা গণমাধ্যম যে বিশ্লেষণ করেছে, তাতে দেশের সংবাদ মাধ্যম যদি এই বিশ্লেষণ করতে পারে, তাহলে দেশের রাষ্ট্রনায়করা তার দেশের নিরাপত্তার স্বার্থে কতটা কি সিদ্ধান্ত নিতে পারে তার দেশকে রক্ষার ক্ষেত্রে, তার দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, আর সেটা নিশ্চয়ই প্রতিবেশী রাষ্ট্রের বোঝা উচিত। তারা যেমন তাদের দেশকে সাজাবে, আমরাও তো আমাদের দেশকে সাজাবো। কেউ যদি মনে করে যে আমার গাছে এসে ফল খেয়ে যাবে, এটা তো সম্ভব না। তুমি তোমার জমিতে গাছ ফলাও, সার দাও, ফল ইয়ে করো, কিন্তু আমার জমিতে এসে তুমি ফল ফলাবে, এটা সম্ভব হতে পারে না। এটা যারা ভাবছে, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছে। এটা নিয়ে বেশি আমাদের কি বলবো, আমাদের মানে চিন্তা হওয়ার কোনো কারণ নেই। এটা যারা এটা পর্যবেক্ষণ করার তারা কিন্তু করছে। বিশ্লেষকরা তো অবশ্যই বলবে, বিশ্লেষকদের মতামত নিয়েই তো একটা দেশের পলিসি তৈরি হয়, কিভাবে সেটা এক্সিকিউট হবে সেটা চিন্তা ভাবনা করা হয়। তো সেভেন সিস্টার নিয়ে যারা ভাবছেন তার দেশকে গড়বেন, তারা লাভবান হবেন, ভারতকে ভাগ করবে। প্রথম কথা হচ্ছে যে ভারত পাকিস্তানের এই যে এই আবহে এটা একটা উত্থাপন, এটা একটা মানে আলোচনার, আমাদের মানে সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমের আলোচনার বিষয়বস্তু হলো, কিন্তু ভারত কিন্তু উত্তর পূর্বাঞ্চলকেও পুরোপুরি নজরে রাখছে। এটা নিয়ে কোনো ভাববার কোনো কারণ নেই। যারা স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন, এটা কিন্তু দিবা স্বপ্নই থাকবে। একদম, তুমি যেটা বলছে দিবা স্বপ্ন, আসলে অনেকেই আমরা দিবা স্বপ্ন দেখতে অভ্যস্ত, ভালো লাগে, আমাদের মনে হয় সময় কাটে। আসলে অলস সময় অনেক আমাদের কাছে রয়েছে, সেই সময় কাটানোর জন্য এই স্বপ্নগুলো দেখা ভালো। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং মানুষ সেটা হোক, কিন্তু বাস্তবের সঙ্গে স্বপ্নের তো বহু ক্ষেত্রে সামঞ্জস্য হয় না, আবার স্বপ্নই আস্তে আস্তে করে মানুষকে বাস্তবতার পথ দেখায়। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তুমি যেটা বলছিলে যে তারা অভ্যন্তরীণ ভাবে একটি সরকার সংস্কারের মধ্য দিয়ে, দেশকে পুনর্গঠনের মধ্য দিয়ে গত 15 বছর বা তার আগে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল যখন যেরকম ভাবে বাংলাদেশে ক্ষমতায় গিয়েছেন, তারা ঢালাও দুর্নীতি, স্বজন পোষণ, প্রশাসনিক, জুডিশিয়াল কিংবা সামগ্রিকভাবে দেশে লুটপাটের রাজনীতি তারা প্রতিষ্ঠা করেছে। সেক্ষেত্রে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন পটভূমি রচনা করার কথা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে। বাংলাদেশের সংস্কার করার জন্য সংস্কার কমিশন করা হয়েছে এবং প্রত্যেক কমিশনের দফায় দফায় বৈঠক হচ্ছে। সেগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। আমরাও কিন্তু এই বাংলাদেশের এই সামগ্রিক উন্নয়ন এবং যেভাবে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের একটি সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা কিন্তু সহমত। কিন্তু আমাদের দেশের কোথাও সার্বভৌমত্ব, কোথাও ইন্টিগ্রিটি, কোথাও আমাদের অখণ্ডতার ক্ষেত্রে কোথাও কোন রকম প্রশ্ন আসলে বা সেখানে কোনো বিতর্ক আসলে নিশ্চয়ই আমাদেরও কথা বলার জায়গা আছে। এবং এক্ষেত্রে তোমার কি মনে হয় না যে ধরো এই যে তোমার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল সকালে, আমরা দুজন ফোনে আলোচনা করছিলাম যে এক্ষেত্রে কি হলো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের প্রধান
নরেন্দ্র মোদী, জানো যে বিমস্টেকের বৈঠকে তাদের আলোচনা হয়েছে এবং বেশ সদর্থক আলোচনা হয়েছে, এবং এই আলোচনার পর আমরা অনেকটাই ভারমুক্ত ছিলাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক, যেটি শেখ হাসিনা তাদের ভাষায় পালিয়ে আসা কিংবা এখানে আশ্রয় নেওয়ার পর যে তাকে ঘিরে যে ভারত বাংলাদেশের সরকারের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা বৈরিতা সম্পর্ক তৈরি হয়েছিল, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে খানিকটা সেটা অবসান ঘটলো বা অবসানের দিকে যাত্রা শুরু করলো। কিন্তু তোমার কি মনে হয় না, তুমি কথাটা একটু আমাকে একটু বিশ্লেষণ করো, তুমি একটু বিশ্লেষণ করো, আমি প্রশ্ন রাখছি যে এই মুহূর্তে ভারত পাকিস্তানের চলমান একটা বৈরিতাপূর্ণ দেশ, বিশেষ করে 1971 সাল বাংলাদেশের জন্ম, এর মধ্য দিয়ে মূলত ভারত পাকিস্তানের মূল, যদিও 47-এর দেশভাগের পর থেকেই দুটো দেশের মধ্যে একটি শত্রুতাপূর্ণ সম্পর্ক, তারপর আবার 47-এর পর 71 বাংলাদেশকে পাকিস্তান থেকে ভাগ করে দেয়া, স্বাভাবিকভাবেই পাকিস্তানের রাজনীতি বা পাকিস্তানের সাধারণ মানুষ তারা ভালো মনে দেখেনি। স্বাভাবিক ভারত তারপর থেকে 1971-এর পর এই শত্রুতা ভারত এবং পাকিস্তানের মধ্যে বাংলাদেশকে ঘিরে। আজকে সেই বাংলাদেশের কাছ থেকে যদি ভারতের অখণ্ডতা প্রশ্নে কোনো উদ্বেগ হয়, কোনো উস্কানিমূলক বক্তব্য আসে, বিশেষ করে আবার ভারত পাকিস্তানের মতো এই বৈরিতাপূর্ণ দুটো দেশের যখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, যদিও কাগজে কলমে এই মুহূর্তে সিজ ফায়ার চলছে, কিন্তু সিজ ফায়ার চললেও সন্ত্রাস বিরোধী অভিযান কিন্তু ভারত বন্ধ করেনি। তাদের কিন্তু ঘোষিত নীতি যে সন্ত্রাসবাদী যেখানেই হোক, পাকিস্তানের ভেতরে বা বাইরে, জানো তুমি কাশ্মীরের অভ্যন্তরে, মানে আমাদের ভারতের ভূখণ্ডেও কালকে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এরকম ভারতের অভ্যন্তরেও যদি কোথাও পাওয়া যায়, ইভেন আমার গলিতেও যদি কোনো সন্ত্রাসবাদী হয়, এখানেও কিন্তু আক্রমণ হবে। স্বাভাবিকভাবে এই সন্ত্রাসবাদী পাকিস্তানে হোক কিংবা যেখানে ভারতের অখণ্ডতা বা ভারতের ইন্টারনাল সিকিউরিটি থ্রেট হয়, এরকম যে কোনো জায়গায় কিন্তু ভারত পাকিস্তানকে দিয়ে তো একটা এক্সাম্পল, তাই না? পাকিস্তানের ভেতরে ঢুকে যদি সন্ত্রাসবাদী ডেরা ভাঙতে পারে, তাহলে অন্যান্য দেশের কাছেও তো এটা একটা মেসেজ যে ভারত সন্ত্রাসবাদীর ক্ষেত্রে কোনো তোয়াক্কা করে না। এই আবহে যেহেতু বাংলাদেশ ভারতের পরীক্ষিত বন্ধু, সরকার পরিবর্তন হয়েছে, সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক হয়েছে বা কি হয়নি তার বাদ দিয়েও যদি আমরা একেবারে নির্যাসটা ধরি, এই মুহূর্তে দাঁড়িয়ে চলমান সম্পর্ক আরো জমাট বাঁধলো কিনা, তুমি কিভাবে দেখছো? তবে একটা কথা বলি, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা জিনিস রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে ভারত সরকার আওয়ামী লীগকে সবসময় সাপোর্ট করে এসেছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। সেই জায়গা থেকে বাংলাদেশের সাধারণ মানুষ বা বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু ভারত বিদ্বেষী একটা বৈরিতার প্রভাব কিন্তু একেবারে প্রকট। যে এই প্রকট সেটা দেখা গেছিল ভিসা বন্ধ হওয়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশন গুলোতে, কিন্তু ভারত পাকিস্তান এই যুদ্ধ আবহে আরো প্রকট হিসেবে দেখা যায় বাংলাদেশের মেইনস্ট্রিম গণমাধ্যম, বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে যে ভারত বিদ্বেষী মনোভাবের পাল্টা পাকিস্তানের পক্ষে যেভাবে তারা মানে একেবারে সওয়াল করেছেন, সেখানে পরিষ্কার যে ভারত সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করার জন্যই তারা এই রকম ভাবে ভারতের ওপর তাদের রাগ বা ক্ষোভ উগড়ে দিয়েছেন। এক্ষেত্রে আমি পাকিস্তানের পক্ষে তাদের সওয়াল, সেটা আমি জাস্টিফাইড এখনো বলে মনে করি না, কিন্তু এটা আমার কাছে জাস্টিফাইড যে এই পাকিস্তানের পক্ষে তারা বলেছেন শুধুমাত্র ভারতকে গাল দেওয়ার জন্য বা ভারতের বিরুদ্ধে তাদের রাগ বা ক্ষোভ প্রকাশ করার জন্য। বলো এবার। আমি তোমাকে একটা কেমিস্ট্রির কথা বলি, কিছু ইকুয়েশন রিফাইন করা হয়, কিছু ইকুয়েশনকে রিফাইন করা হয়। ইন্ডিয়া গভর্নমেন্টের এখন যা পলিসি, এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত, সন্ত্রাসবাদকে আমি মারবো, এটা যেমন সন্ত্রাসবাদকে আমি শেষ করব, এটা যেমন ইন্ডিয়া গভর্নমেন্টের একটা পলিসি, এটা হচ্ছে এক্সটার্নাল পলিসি। ইন্টারনাল পলিসি যে আমার পাশে কারা থাকছে, আমি কার সঙ্গে রিলেশন বিল্ড আপ করবো, সেটা রিফাইন করার সময় ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহের পরিস্থিতি হয়েছে, আর ভারত সম্পর্কে কারা বিদ্বেষী মনোভাব করছে সরকারিভাবে বেসরকারিভাবে, সে দেশের গণমাধ্যম, সেখানকার সমাজ মাধ্যম। আমি তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির ভাষণের 3টে কথা বারবার উল্লেখ করতে চাইছি, যে ট্রেড এবং টেররিজম একসঙ্গে হবে না, ওয়াটার এবং ব্লাড একসঙ্গে বইবে না, এবং পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে, এটা কিন্তু
বিশ্বের অন্যান্য দেশের যারা রাষ্ট্রনেতা আছে শুধু ভারতবর্ষ তো শুধু শুধু ভারতবর্ষ নিয়ে নয়, এখন সবাই সবাইকে নিয়ে এই তিনটে কথা উনি ছেড়ে দিয়েছেন। রিফাইন হয়ে বক্তব্য ওনার কাছে আসবে কে ইন্ডিয়ার পাশে থাকছে। আর পাশাপাশি এই যে সেভেন সিস্টার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কথা বলছে, এখনো কিন্তু ভারত সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। ভারত সরকার এটা রিফাইন করছে, রিলেশন রিফাইন করছে। নতুন সরকার কিন্তু এখনো সে দেশে গঠন হয়নি। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে এবং যা শুরুতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানিয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকুক, সে সুন্দর করে গড়ে উঠুক। একটা সমস্যা তৈরি হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সে সুন্দরভাবে গড়ে উঠুক। সেই গড়ে ওঠার পাশে আমার যেমন শুভেচ্ছা থাকবে, তাকে সহযোগিতা করার মানসিকতা থাকবে, কিন্তু সে আমার জন্য কতটা থাকবে সেটা কি আমি পরীক্ষা করে নেব না? ইন্ডিয়া গভর্নমেন্ট এটা কিন্তু রিফাইন করছে। এটা নিয়ে এত আমাদের বিড়ম্বনার কোনো জায়গা নেই। আলোচনা তো হবেই, আমি তো নজর করবই। আমার নজর করা কি সবসময় বলে করতে হবে এমন তো না, কিন্তু আমার দেশের গণমাধ্যম, আমার দেশের বিশ্লেষকরা তো আলোচনা করবেই, যেমন আমরা আলোচনা করছি। আমাদের তো অধিকার আছে, বাংলাদেশের মানুষের ভালো হোক আমরা বলতেই পারি, সে তো আমার শত্রু নয়, প্রতিবেশীর নাগরিক, প্রতিবেশী দেশের নাগরিক, তাদের ভালো আমরা চাইবই, আমরা একেবারে সদর্পে বলতে পারবো। কিন্তু এমন তো নয় যে আমি যার ভালো চাইছি সে আমার ভালো চাইছে কিনা এটা আমি নজর করতে পারবো না, এমন তো হতে পারে না। ইন্ডিয়া গভর্নমেন্ট এখন রিফাইন করছে, এটা আমার অ্যাজ এ বিশ্লেষক হিসেবে আমার এটা মতবাদ। এটা আমি নরেন্দ্র মোদীর তিনটে কথা থেকে এটা আমি নিজে অনুধাবন করেছি, সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। তাহলে তুমি বলতে চাইছো যে প্রধানমন্ত্রী যে তিনটে সূত্র বলে দিয়েছেন, সেই সূত্র তিনটে শুধুমাত্র যে পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, কারণ এইটা ভারতের প্রতিবেশী সবগুলো রাষ্ট্রের জন্যই প্রযোজ্য, এবং ট্রেড আর টেররিজম একসঙ্গে চলতে পারবে না। প্রতিবেশী রাষ্ট্র না, সব দেশের জন্য এটা বার্তা, সব দেশের জন্য বার্তা, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। সুতরাং বিশেষ করে ভারতের সঙ্গে জল এবং বাণিজ্য নির্ভর যে সমস্ত দেশগুলোতে আমি প্রতিবেশী বলতে চাইছি এই কারণেই যে ভারত আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সূত্র কতটা গ্রহণযোগ্য হবে না বাস্তবিক অর্থে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এই সূত্র কিন্তু 100% হবে, কারণ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সঙ্গেও ট্রেড চলছে, বাংলাদেশের সঙ্গে জল বিনিময় চলছে, পাকিস্তানের সঙ্গেও চলছে, নেপালের সঙ্গে চলছে, ভুটানের সঙ্গেও চলছে। সুতরাং এই টেরিটরির মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেমন বাণিজ্যিক সম্পর্ক চলছে এবং জলের প্রবাহ চলছে। সুতরাং এই নরেন্দ্র মোদী শুধু যে পাকিস্তানের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন আমার সেটা মনে হয় না, বরং আমার মনে হয় এই বার্তাটা বকলমে বাংলাদেশের উদ্দেশ্যেও দিয়েছে, নেপাল বা ভুটানের উদ্দেশ্যেও দিয়েছে, যে ভারতের নীতিগত অবস্থান যে সন্ত্রাসবাদ যারা প্রশ্রয় দেবে, এবং উনি বারবার বলেছেন সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদীদের পেছন থেকে যারা চালান তাদেরকেও ভারত টার্গেট করবে, বেছে বেছে টার্গেট করবে। সুতরাং এবং এক্ষেত্রে আনকম্প্রোমাইজ। সুতরাং এক্ষেত্রে এটা পরিষ্কার যে এই মুহূর্তে এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে এটাই নিউ ইন্ডিয়া এবং এটাই নিউ নর্মাল। অর্থাৎ এই নিউ নর্মাল শব্দটি আমরা কোভিড এর সময় শুনেছিলাম, যে এই জীবনযাপন যেভাবে আমরা চলতে অভ্যস্ত, মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে যেভাবে চলেছি, নিউ নর্মাল বলতে আমার বিশ্বাস তুমি যেটা বলেছো যে রিফাইন সম্পর্ক, মানে তুমি বলতে হচ্ছে যে কে প্রতিবেশী, কে বন্ধু, কে শত্রু। এই ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে প্রকৃত প্রতিবেশী, প্রকৃত বন্ধু, সেটাকে রিফাইন করে ভারত আগামীতে ওই যে নিউ নর্মাল বা নিউ ভারতের পররাষ্ট্র নীতিও তৈরি হবে। এবং এক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে সিগনিফিকেন্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাংলাদেশের বিষয়গুলো কিন্তু এখন সাউথ ব্লকের থেকে একেবারে নজরে আনা হচ্ছে, এবং বাংলাদেশের সামাজিক যোগাযোগ মিডিয়া এবং বাংলাদেশের সুশীল সমাজ গত কয়েক বছরে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী যে অ্যাক্টিভিটিস সে বিষয়ে নজর আনা হচ্ছে। এবং একই সঙ্গে আমার বিশ্বাস যে গত 15 বা 20 বছর ধরে ভারতের দিক থেকে যেরকম বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দল বকলমে আওয়ামী লীগের প্রতি তাদের যে প্রচ্ছন্ন যে একটা ভালোবাসা বা বিশেষ যোগ্যতা ছিল, এবং যে কারণে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা এত প্রায় প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, একেবারে মহিরুহর মতো জায়গা করে নিয়েছে, সেই বিষয়টিও রিফাইন করার সময় কিন্তু এখন এসে গিয়েছে।
তোমাকে এই প্রসঙ্গে একটা কথা বলি যে অধ্যাপক বাবার কাছে তার সন্তানের নিরাপত্তা যতটা জোরালো, একজন চাওয়ালা বাবার কাছেও কিন্তু তার সন্তানের নিরাপত্তাটা ততটা জোরালো। সমাজ মাধ্যমে শোনা যায় নরেন্দ্র মোদী নাকি অতীতে চা বিক্রি করতেন। তার নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে যদি ভাবেন যে নরেন্দ্র মোদী নিরাপত্তার জায়গা থেকে অতটা জোরালো নন, তাহলে কিন্তু ভুল করবেন। নরেন্দ্র মোদীকে কিন্তু চাওয়ালা নরেন্দ্র মোদীকে কিন্তু 140 কোটি ভারতবাসী কিন্তু প্রধানমন্ত্রী বানিয়েছে, এবং সেটা ভোটের মানে ভোটিং এর মধ্য দিয়ে, মানে এমন নয় ভোটিং রাতের এর মধ্য দিয়ে অন্ধকারে পরীক্ষিত বাংলাদেশ পরীক্ষিত রিফাইন্ড প্রধানমন্ত্রী, বা রিফাইন্ড অন্যান্য প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীকে কিন্তু অনেক হাজার হাজার অধ্যাপক ভোট দিয়েছে। আমি নাম করেই তো বলছি, বাংলাদেশের মতো রাতের অন্ধকারে বিভিন্ন সরকারি বাহিনীকে দিয়ে রাতের অন্ধকারে ভোট ভারতে কখনো হয় না। ভারতের ভোটিং সিস্টেম হচ্ছে বিশ্ব স্বীকৃত, এবং ভারতের ভোটটাকে বলা হয় গণতন্ত্রের উৎসব, এবং এই গণতন্ত্রের উৎসব কিন্তু সারা পৃথিবী জুড়ে স্বীকৃত। ইভেন ভারতে হেরে যাওয়া রাজনৈতিক দলগুলো মাথা নত করে এই ভোটের রায় মেনে নেন, এবং তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী বিজয়ী রাজনৈতিক নেতা নেত্রীদেরকে শুভেচ্ছা জানান। এটাই ভারতের বিউটি অফ ডেমোক্রেসি, এবং সেই ডেমোক্রেসির মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী এসেছেন, এবং ভারতের প্রধানমন্ত্রী নিজেই বলেন যে তার জীবনে তিনি চা বিক্রি করেছেন। এটা তার নির্লিপ্ত স্বীকারোক্তি। একটা মানুষ যখন এই স্বীকারোক্তি করেন, তাহলে তাকে আমরা সেই জায়গাতেই নেব। একজন মানুষ, নির্লিপ্ত মানুষকে নিয়ে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক রকম ভাবে ট্রোল করতেই পারেন। যে আমি আগে বলেছি যে অলস সময় কাটানোর জন্য অনেক মাধ্যম রয়েছে। প্রিয় দর্শক, আমাদের কাউকে ব্যক্তিগত আক্রমণ করার লক্ষ্য নয়, আমরাও আশা এখানে আমি আরো একটা কথা বলি যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, উনি ওনার যে বিদ্যা, ওনার যে অর্জন, উনি যে একজন নোবেল লরিয়েট, উনি কিন্তু ওনার যা বয়স, উনি এই জায়গায় এখনো এসে যে বাংলাদেশের মানুষের অধিকারের দাবিতে পথে নেমেছেন, এই জায়গাতেও কিন্তু উনি অনন্ত শ্রদ্ধার অধিকারী। তো দেশ নায়করা দেশের যারা দেশকে পরিচালনা করার জন্য প্রতিনিধিত্ব করেন, নেতৃত্ব দেন, সেই মানুষগুলি এরমই হওয়া উচিত। এটা গোটা বিশ্বের কাছে, বিশ্বের নাগরিকের কাছে কিন্তু এই বার্তাটা যাওয়া উচিত। এদের পিছন নিয়ে, অতীত নিয়ে সমালোচনা না করে তাদের যে আদর্শ, তাদের যে এগিয়ে যাওয়া, অতীত নিয়ে সেটা আমাদের শিক্ষণীয় হওয়া উচিত। অতীত নিয়ে সমালোচনা তারাই করবেন যাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকবে। অতীত নিয়ে আলোচনা হতে পারে, অতীত নিয়ে গবেষণা হতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসেরও অতীত আছে। তিনিও ছোট থেকে বড় হয়েছেন। তিনি তো নোবেল অরিয়েট হয়ে জন্ম নেননি, বা তিনি গ্রামীণ ব্যাংকের প্রধান হয়ে জন্ম নেননি। তারও একটা স্বপ্ন ছিল। তিনিও চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, তিনিও কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনিও একটি সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একজন মানুষ, এবং তার বিরুদ্ধেও কিন্তু লাগাতার তিনি শুধু অর্থনৈতিক ভাবে করেননি, তিনি বাংলাদেশের 3বারের শাসক আওয়ামী লীগের তীব্র রোষানলের কবলে পড়েছিল। তার বিরুদ্ধে অজস্র মামলা হয়েছে, তাকে বিভিন্নভাবে মেলাইন করা হয়েছে। একজন প্রবীণ নাগরিক, উনাকে টেনে হিচড়ে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এগুলো হচ্ছে আপনাকে ফ্রম হার্ট এবং একদম মস্তিষ্কের গভীর থেকে আপনাকে বিবেচনা করতে হবে। কোনো একটি বিশেষ রাজনৈতিক সিদ্ধান্তের জন্য আপনি একটি রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রনায়কের ব্যক্তিগত জীবনকে নিয়ে নেতিবাচক ভাবে কাটাছেড়া করবেন। এতে আপনার প্রজ্ঞা, আপনার শিক্ষা, আপনার মনন প্রশ্নবিদ্ধ হবে, আর কিছুই হবে না। আপনাদের সময় নষ্ট হবে, আর যারা দেখবেন মনে মনে আপনাদের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আপনাকে জানিয়ে রাখি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক বই রয়েছে। সেই সমস্ত বই কিন্তু আমরা নিয়মিত, আপনারা জানেন যারা আপনারা আমাদের কন্টেন্ট দেখেন, আমরা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক বা ভারত পাকিস্তানের সম্পর্ক বা উপমহাদেশের রাজনীতি নিয়ে আমরা নানা রকম ভাবে বই, আমাদের যে ডিসক্রিপশনে সেখানে লিংক রয়েছে, আপনারা সেখানে গিয়ে এই বইগুলো সংরক্ষণ করতে পারেন। এবং আমাদের আলোচনা কিন্তু এই ধরনের বই থেকে, জার্নাল থেকে নেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন নিয়েও প্রচুর বইয়ের লিঙ্কও আমরা দিয়ে দেব। এবং আপনারা জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে নিয়েও এরকম অনেক লেখক বই লিখেছেন, অনেক গবেষণা রয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে 1971 নিয়েও আমাদের প্রচুর বই, গবেষণাপত্র রয়েছে। এই সমস্ত বই কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে এবং আমাদের এই পপআপে আছে। আপনারা চাইলে সেই বই সংরক্ষণ করতে পারেন। আমাদের এই আলোচনা, আমাদের এই গবেষণা, আমাদের বিশ্লেষণ কিন্তু শুধুমাত্র আবেগ থেকে হয় না। আমরা কিন্তু এই সমস্ত বই থেকে সংকলন করে আমাদের বক্তব্য, আমাদের রেফারেন্স হিসেবে কিন্তু তুলে ধরি। প্রিয় দর্শক, আপনারা এত সময় ধরে আমাদের এই আলোচনা শুনেছেন, তার জন্য
প্রথম কলকাতার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর গভীর কৃতজ্ঞতা। আমরা প্রত্যাশা করি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সুনিবিড় হোক, একটি কাঠামোর উপর বেড়ে উঠুক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে, মানুষের তার তার উপরেও মানুষের মানুষের সুসম্পর্ক থাকা প্রয়োজন, সেটি প্রতিবেশী দুই দেশের স্বার্থেই প্রয়োজন। আর আমাদের এই উপমহাদেশের রাজনীতিতে কালো ছায়া পড়েছে। ভারত একটি উন্নয়নশীল দেশ। ভারত আগামী কয়েক বছরে জাপানকে টপকে অর্থনীতিতে সারা পৃথিবীতে চতুর্থ স্থান অর্জন করবে। একই রকম ভাবে বাংলাদেশের অর্থনীতিও তরতরিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের শিল্প, সাহিত্য, কৃষ্টি, আবহাওয়া এগুলো নিয়ে সারা পৃথিবীর বাঙালিরা গর্ব করেন। বাঙালিয়ানায় বাংলাদেশ সেরা। সুতরাং এই পজিটিভ দিকগুলো সবসময় বেঁচে থাকুক, সেই সঙ্গে আপনারাও যুক্ত থাকুন প্রথম কলকাতার সঙ্গে। প্রিয় দর্শক, আবারও একবার আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনার ইতি টানছি। আবারও দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। পরমাশিস, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।